যিনি গোয়েন্দা দপ্তরে অনেক বেশি কাজ করেছেন, দিলীপ ব্যানার্জি। এসবির লোকেরা কি পলিটিক্যাল পার্সনদের উপর নজরদারি করে? আমরা কখনো কখনো বললে কোন লোকটাকে নজর রাখতে। 2021-এর আগে কি ভেবেছিলেন এখানে সরকার বদল হতে পারে? গভর্নমেন্টকে রিপোর্ট দিতে হয়, ইন্টেলিজেন্স রিপোর্ট এরকম বদলাবে কি না। আমার এখানে যদি কিছু আমার জুরিসডিকশনের মধ্যে, তাহলে নিশ্চয়ই আমরা সেগুলো বলি আর কি। এমন কোনো ডকুমেন্ট জীবনে হাতে পড়েছে যা দেখে চমকে উঠেছেন? নেতাজির ফাইলগুলো যখন ওপেন হলো আর কি, তখন সেই সমস্ত জায়গাতে ওয়াচার কনস্টেবলের রিপোর্ট আমরা দেখেছি আর কি। আচ্ছা, আজ কেস ডায়েরিতে এমন একজন আমাদের সঙ্গে অতিথি, যিনি গোয়েন্দা দপ্তরে অনেক বেশি কাজ করেছেন। তার স্বাচ্ছন্দ্য পুলিশের ইউনিফর্মে যেমন ছিল, সেরকম সাদা পোশাকে, অর্থাৎ সাধারণ মানুষ সাদা পোশাক বলতে যেটা বোঝায় সাধারণ মানুষের পোশাকে, এবং দীর্ঘ জীবন কাটিয়েছেন দাগহীনভাবে। তিনি আমাদের আজকে এই কেস ডায়েরির অতিথি, দিলীপ ব্যানার্জি। নমস্কার। নমস্কার। আপনার শুরুটা কিভাবে হয়েছিল? মানে আপনি হঠাৎ করে পুলিশের চাকরিতে কেন এলেন? আমরা প্রকৃতপক্ষে যে ব্যাকগ্রাউন্ডের লোক আর কি, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা আছে, সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সার্ভিস সিলেকশনটা একটা বিলাসিতার মতো আর কি। যেটা পাওয়া যায় সেটাকে করতে হয়। পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে পড়াশোনার মাধ্যমে যে চাকরিগুলো পাওয়া যায়, আমি কখনো এফওসি ছিলাম, কখনো গভর্নমেন্ট স্কুলে ছিলাম, যখন যেরকম এসছে সেগুলো করেছি, ভালোবেসেই করেছি যেটুকু করেছি। কিন্তু ওইভাবে যে সিলেক্টিভ হওয়া, সেই সুযোগটা ছিল না। তবে আমাদের মতো পরিস্থিতিতে থেকে অনেকে সেই সুযোগটা করে নেন। সেই রকম একটা দৃঢ়চেতা মানুষ হয়তো আমি ছিলাম না, যার জন্য একটা জায়গা শেষ করতে হয়েছে। আপনার শুরু কোথায়? আমি বাঁশদ্রোণীতে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। বাঁশদ্রোণী রিজেন্ট পার্ক থানা ছিল তখন, ওখানেই। তো তারপর পুলিশের চাকরিতে যোগ দিলেন। এই যে পুলিশের চাকরিতে যোগ দিলেন, প্রথম পোস্টিং কোথায় হয়েছিল? পোস্টিং প্রথমে যেটা হয়েছিল সেটা যে একটা ট্রেনিং পিরিয়ডে একটা প্রবেশনার হয়, সেটা বাঁকুড়াতে হয়েছিল। তারপর আমার প্রথম পোস্টিং যেটা হলো সেটা হচ্ছে, তখনকার দিনে এটাকে ওয়েস্ট দিনাজপুর বলতো, এখন যেটা ভেঙে গিয়ে নর্থ এবং সাউথ দিনাজপুর হয়েছে। ওয়েস্ট দিনাজপুর। ওয়েস্ট দিনাজপুরে আমি যাই হচ্ছে 87। সেই সময় তো ওই এলাকায় নিশ্চয়ই মাওবাদী, মানে এখনকার মাওবাদী, মানে তখন ওখানে নকশালদের একটা সেকেন্ড সিসি বলে একটা সংগঠন ছিল, দ্বিতীয় কেন্দ্রীয়, এটা তাদের একটা তো ভালো প্রভাব ছিল ওখানে। সেরকম ধরনের কোনো অভিজ্ঞতা আছে আপনার? এই যে প্রভাবটা, দ্বিতীয় বা সেকেন্ড সেন্ট্রাল কমিটির যে প্রভাবটা, সেই প্রভাবটা কিন্তু সেরকমভাবে খুব প্রকাশ্যে সর্বত্র তার একটা প্রকাশ রয়েছে তাদের কার্যপ্রণালীর, তা নয়। তাদের কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকতো আর কি। আচ্ছা। ওনারা যেমন হয়তো কোনো একজন লোককে টার্গেট করেছেন, তাদেরকে ওনাদের ভাষায় প্রতিক্রিয়াশীল মনে হয়েছে, সুতরাং এই লোকটি থাকার অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই, সুতরাং তাকে সরিয়ে দিতে হবে। এ ধরনের নিশ্চয়ই কিছু সমস্যা হয়েছে। আবার ধরুন, এই ধরনের কাজগুলো করতে গেলে ওদের যেটা দরকার সেটা হচ্ছে অস্ত্রের দরকার, সুতরাং অস্ত্রটা কোত্থেকে পাওয়া যায়। এমনিতে পার্টিটা, আমার যতটা অভিজ্ঞতা, খুব অ্যাফ্লুয়েন্ট ছিল না সে সময়তে। প্রচুর টাকা পয়সা নিয়ে সেই পার্টি তৈরি, সেই মুহূর্তে তাদের কাছে অন্তত লোকাল লেভেল না। তার আগে 80-র দশকের মাঝামাঝি থেকে 82, প্রায় 2.5 বছরের মতো ওখানে মুক্তাঞ্চল, একটা কার্যত পৃথক রাষ্ট্রের মতো অবস্থান তৈরি হয়েছে। কিন্তু আপনি যখনকার কথা বলছেন তখন অনেকটা কমে এসছে, অ্যাফ্লুয়েন্সি ছিল না। অ্যাফ্লুয়েন্স আমি বলতে চাইছি ফিনান্সিয়াল সাইড থেকে। আচ্ছা। ফিনান্সিয়াল সাইড থেকে ও ততটা অ্যাফ্লুয়েন্ট ছিল না। তার জন্য ওরা যে বাইরের থেকে আর্মস কিনে ওদের মুভমেন্ট করবে, সেরকম একটা জায়গাতে ওনারা ছিলেন না। তার ফলে কিন্তু অস্ত্রশস্ত্র যেখান থেকে পাওয়া যায় তার একটা প্রচেষ্টা ছিল। তো এরকম একটা ঘটনা আমার মনে পড়ে। তখন আমি ছিলাম হচ্ছে ডিওএসপি ছিলাম গঙ্গারামপুর। আমি দেখতাম সে সময়তে আমাদের একটা বাস স্কট করে যাচ্ছিল কুচবিহারের দিকে। তাতে আমাদের 3 জন পুলিশ ছিলেন, কনস্টেবল ছিলেন। তারা সবাই আর্মড ছিল স্কট কার হিসেবে, স্কট করার জন্য, যেহেতু ওরা ডিটেলড হয়েছিল। ওই 303 রাইফেল নিয়ে সবই ছিল, রাইফেল ছিল, অ্যামুনিশন ছিল। তা ওখানে ওদের একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারে গিয়ে ওটা একটা খানিকক্ষণের জন্য হল্ট দেয়। গঙ্গারামপুর, সরি, ডায়মন্ড হারবারটা পরে কথা। গঙ্গারামপুরে গিয়ে হল্ট দেয়। এই গঙ্গারামপুরে যখন হল্টটা দেয়, সে সময় তো সাধারণত সবাই নেবে, রিল্যাক্স করে, চাটা ইত্যাদি খায়। তা আমাদের ক্ষেত্রেও 2 জন পুলিশ ফোর্স কিন্তু 3য় জনের কাছে তাদের আর্মসটাকে রেখে ওনারা নিচে নেমে আসেন, এবং নিচে নেমে আসার খানিকক্ষণ পরেই ওরা শুনতে পায় যে ভেতরে কোনো গুলির আওয়াজ হচ্ছে।
গাড়ির মধ্যে? হ্যাঁ, গাড়ির মধ্যে। আচ্ছা। গাড়ির মধ্যে গুলির আওয়াজ হচ্ছে। গুলির আওয়াজটা ওরা শুনতে পেয়ে কিন্তু কখনোই ওখানে, যেহেতু ওদের আর্মসটা ভেতরে রয়েছে এবং ওদের একজন সহকর্মী রয়েছে, সুতরাং কিন্তু ওরা ওখান থেকে চলে যাওয়ার কোনো মানে মানসিকতা অন্য কেউ না হলে নিয়ে, হয়তো পালিয়ে যেত। এরকম একটা বলা হয় অনেক সময়তে। কিন্তু আমাদের যারা ছিলেন তারা কিন্তু ওঠার চেষ্টা করে বাসে, এবং বাসে যখন ওঠার চেষ্টা করে পাদানিতে থাকাকালীনই কিন্তু ওই দুজনকে গুলি করা হয় এবং দুজনে ওখানে মারা যান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। এই দুজন মারা যায়। আমাদের যিনি ওখানে বসেছিলেন 3টি আর্মস নিয়ে, তাকেও ওরা মেরে ফেলেন। তো শুধু আমাদের ক্যাজুয়ালিটি 3জন পুলিশ ফোর্স হলো, 3টে আর্মস আর আর্মস রিলেটেড সমস্ত অ্যামুনিশনগুলো, এগুলো নিয়ে ওনারা চলে যান। যাবার সময় কিছু স্লোগান ওনারা দেন। এই অপারেশনগুলো হয়, এই অপারেশনগুলো কিভাবে হয়, কি হয়, সে সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? প্রত্যেকটা অপারেশন ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমার যেটা মনে হয়েছে এটা বা ওখানে কাজ করার সুবাদে যে এই অপারেশনগুলোর জন্য কিন্তু একটা প্রস্তুতি ওদের থাকে, সেই প্রস্তুতিটা একদম ট্রু সেন্সে রিহার্সাল বলতে যা বোঝায় তাই। যেমন এই ক্ষেত্রে আমরা পেয়েছি, যখন আমাদের কেসটা ডিটেকশন হলো তখন তারা ওই রকমভাবেই ওই বাসে চেপে এসেছেন, ওখানে এসে দাঁড়িয়েছেন, ওখান থেকে বেরিয়েছেন, আর্মসটা নিয়েছেন, যদি আর্মস তখন থাকে তাহলে কোন রাস্তা দিয়ে যাবে, সে রাত্রিটি কোথায় থাকবে, পরের দিন কোথায়, এইরকম একটা বিশদভাবেই কিন্তু একটা প্ল্যান করা হয়, একটা প্ল্যানিং করা হয়। এবং প্ল্যানিংয়ের মধ্যে কিন্তু ওদের সবসময় যেটা থাকে, একটা পাবলিসিটির জায়গা থাকে। পাবলিসিটির জায়গা থাকে মানে ওয়ার দে উইল এক্সপোজ দেয়ার আইডেন্টিটি, ওনারা বলবেন। অনেক সময় এটা আজকাল অনেক কিছু বেরিয়েছে যেগুলো থেকে হয়তো এগুলোকে মিসগাইড করার জন্য, বাট দ্যাট টাইম ইট ওয়াজ নট লাইক দ্যাট। তা সেখানে দাঁড়িয়ে ওদের কিছু লোকজন ওই কাজে ব্যস্ত থাকে, যারা লিফলেট এগুলো দেয়, ওদের সাংগঠনিক কথাবার্তা বলার চেষ্টা করে। সেই রকমই একটা টিম, ধরুন 6জন টিম হলে 2টো লোক হয়তো থাকবে এই পারপাসে, 4টে লোকের মধ্যে 3জন লোক হয়তো অপারেশনাল থাকবে, আর একটি লোক তাদেরকে গাইড করে নিয়ে যাবে যেখানে ওরা ফিরে যাবে আর কি। দিস ওয়াজ দ্য প্ল্যানিং। তো এটা আপনার বুঝে গেলেন যে এটা সেকেন্ড সিসি ওরাই করলো? এটা সেকেন্ড সিসি বোঝা মানে কি, সেকেন্ড সিসি যেহেতু স্লোগানটা দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি, তার থেকে আমাদের মনে হয়েছে এটা ওদেরই কাজ। কিন্তু তারপর এটা ডিটেকশনটা কিভাবে হলো? এই কেসটা হবার পরে তখন কিন্তু অনেক রকমের একটা প্রস্তুতি তখন চলছিল, বাংলা বিহার মিলিয়ে, যেহেতু বিহার কিষানগঞ্জের সঙ্গে বর্ডার আছে, আমাদের ওখানে জয়েন্ট মিটিং হয়েছিল এবং কোথায় কোথায় কি হতে পারে না পারে নানা রকমের সমস্ত প্রস্তুতি চলছে। এবং ইনসিডেন্টালি আপনাকে বলি, এরকম একটা মিটিং যখন রায়গঞ্জের ওখানে কোথাও হচ্ছিল, তখন ওদেরই যারা এই কাজটা করেছে তাদের একজন লোক উল্টো দিকে একটা চায়ের দোকানে বসে পুরো ব্যাপারটা দেখছিল। পরে যখন আমরা এটাকে পেয়েছি তখন সে আমাকে বলছিল যে আমরা দেখলাম আপনারা গেলেন ভেতরে, অনেক বড় চলছে মিটিং ইত্যাদি। যাই হোক, তারপরে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে, একটি লোককে ওখান থেকে আমাদের প্রথমে বিএসএফ, তারপরে ওরা হ্যান্ডওভার করে বালুরঘাট থানাকে। একটি লোক, একটি ছেলে, রাদার গ্র্যাজুয়েট ছেলে, সেই ছেলেটি প্রথম অ্যারেস্ট হয়। অ্যারেস্ট মানে হচ্ছে তাকে প্রথম ধরা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু সে সামহাউ অ্যাডমিটেড যে এই কাজটা আমরা করেছি। এবং তারপরে ও আমাদের বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, প্রায় ধরুন 18 ঘন্টা মতো বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে তারপর একটা জায়গা থেকে আলটিমেটলি আমাদের আর্মস এবং অ্যামুনিশনগুলো পাওয়া যায়। এই যে নিয়ে যাচ্ছে আপনাকে 18 ঘন্টা ধরে আপনাকে ঘোরাচ্ছে, তখন কোনো বিরক্তি, রাগ বা এই যে মনে হয় না যে আপনাকে ফলস ঘোরাচ্ছে? না, কিন্তু আমার কাছে যে কোনো অল্টারনেটিভ সে সময়তে আছে এরকম নেই। আমার এরকম নয় যে আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে অন্য কোনোভাবে চেষ্টা করলে আমি আর্মসটাকে পেতে পারি, এরকম কিছু নয়। আমাকে এটা মেনেই নিতে হবে, এর সঙ্গেই থাকতে হবে। অ্যান্ড হি ওয়াজ ওয়েল বিহেভ দ্যাট ওয়ে, যে এখানেই তো ছিল স্যার, কী হলো, কোথায় গেলো, বুঝতে পারছেন, আচ্ছা ঠিক আছে পরেরটাতে যাচ্ছি চলুন তো, এইরকম করে করে নিয়ে গিয়েছিল। পরে আমাদেরকে হোয়াট ইট ডিসক্লোজড, যে আমার একটা মনে হয়েছিল যে এতটা সময়ের মধ্যে নিশ্চয়ই ওরা এই আর্মসটাকে ওখান থেকে সরিয়ে অন্য কোথাও রাখতে পারবে, এই উদ্দেশ্য নিয়ে আমি এইটা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হয়নি। সাফল্য আপনাদের এলো, 3টে আর্মস এবং অ্যামুনিশন পুরোটাই। ওগুলো পুরোটাই পাওয়া গিয়েছে। আচ্ছা, এরকম কোনো অভিজ্ঞতা আছে আপনি কাজ, মানে এই চাকরি জীবনে, যেখানে গুলি চালাতে হয়েছে বা ধরুন কোনো জায়গায় মব নিয়ন্ত্রণ করতে হয়েছে মারাত্মকভাবে? মব নিয়ন্ত্রণের ব্যাপারটা তো পুলিশের জীবনে, এত দীর্ঘ জীবনে, চাকরি জীবনে বারবার করতে হয়েছে আর কি। গুলি চালানোর মতো যে ঘটনাটা, সেটাও সাধারণভাবে আমরা গুলি চালালে পরেও যাতে সেটা কারোর ক্ষতি করে না করে, এবং সেই ক্ষতিটাও যেহেতু কখনো লোয়ার পার্ট অফ দি বডির মধ্যে থাকে, সেই রকম জিনিসগুলোকে মেনেজটেরই করা হয় আর কি। একটা যেটা বলছেন, যেটা আমার মনে হয়েছে যে ওটা অনেক ইফেক্টিভ হয়েছিল, কিন্তু ডিসিশনটা খুব সঠিক ছিল কি না আমি এখনও খুব সন্দিহান। সেটা হয়েছিল 2008 সালে। আচ্ছা। আমি তখন ডিসিআরএফ ছিলাম।
ডিসিআরএফ ছিলাম। আমার ডিউটিটা পড়েছিল হচ্ছে মহরমের ডিউটি, মানে ডিসিআরএফটা পুরোটা একটু রিজার্ভ বলে ফোর্স, নিই, ডিসি ডিসি রিজার্ভ রিজার্ভ ফোর্স। ফোর্স, ডিসি রিজার্ভ ফোর্স। উনি সাধারণত দেখে থাকেন হচ্ছে যে এখানকার যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ আসামি যারা বিভিন্ন জেল কোর্টে থেকে প্রোডাকশন কোর্টে আছে, প্রোডাকশন হয়, তারপরে কতগুলো বিশেষ বিশেষ জায়গা, যেমন রাইটার্স ছিলেন সেই সময়তে, রাজভবন থাকে, হাইকোর্ট থাকে, এদের সিকিউরিটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, ব্যাপারটা দেখতে হয় আর ঠিক। কি। তাই কিন্তু যখন এই ধরনের কোনো ডিউটি হয় তখন সেখানে সবারই ডিপ্লয়মেন্ট হয় আর কি। তা সেরকম একটা জায়গাতে আমার গার্ডেন রিচে ডিপ্লয়মেন্ট হয়েছিল আর আচ্ছা। কি। তা গার্ডেন রিচে ডিপ্লয়মেন্ট হওয়ার পরে আমি আমার সাথে 2জন সিকিউরিটি, আরও 2জন ফোর্স নিয়ে ওখানে আমি রিপোর্ট করি। সন্ধ্যের কিছু পরেই, হয়তো 8টা-ফাটটা এরকম একটা হয় মনে হয় আর কি, হঠাৎ করে একটা খবর আসে। সে সময়তে কী ছিল, সে সময়তে কিন্তু গ্রেটার কলকাতাটা হয়নি, আচ্ছা। অর্থাৎ মেটিয়া ব্রুজটা তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশই ছিল, গার্ডেন রিচ আমাদেরই ছিল। একটি মসজিদ আছে ওখানে, যেটা এই মসজিদটা পড়তো তখনকার সময়ের মেটিয়া বুরুজে, এখনও মেটিয়া বুরুজেই, আর রাস্তাটা ছিল গার্ডেন রিচে। তার মানে হচ্ছে কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ এরকম একটা জায়গা। সেখানে ছিল একটা মস্ক, এই মস্কটা সুন্নিদের, শিয়াদের ছিল। তা ওখানে একটা রিচুয়াল ছিল, এখনও হয়তো আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে যে যখন ওখান থেকে প্রসেশনগুলো বেরোয়, এই মহরমের প্রসেশনগুলো, স্পেশালি পাইকান যারা বেরোন, তারা ওখানে দাঁড়িয়ে ভেতরে ঢুকে ওখানে একটু মাথা ঠোকায় বলে, দে প্রে সামথিং আর দে অনার উইথ দ্যাট, দে স্টার্ট দেয়ার ফার্দার মানে অ্যাক্টিভিটি যেটা করবে। হ্যাঁ, তারপরে তা আমাদের কাছে যেটা খবর আসলো সেটা হচ্ছে যে ওই প্রসেশনগুলো থেকে কোনো একটা কিছু অনর্থ ভেতরে হয়েছে। ওখানে লেডিসরাও থাকে শিয়ার মস্কগুলোতে। তা সেই কারণে ওরা আর এদেরকে ঢুকতে দিতে চাইছে না এবং গেটটা বন্ধ করে দিয়েছে, এবং গেটের বাইরে অসংখ্য লোকের ভিড় হয়ে গিয়েছে। এই ভিড়টা হয়ে যাওয়ার ফলে ওরা গেটটা ভেঙে ঢুকতে চাইছে, এবং দুটো সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা অসহিষ্ণুতার বাতাবরণ ওখানে তৈরি হয়েছে। সেই অবস্থাতে আমি গিয়ে পৌঁছে এবং ভেতরে আমি যাই, তখন ওখানকার ডিসি যখন ছিলেন, সেই ডিসি ছিলেন না? না, ডিসি ওখানকার যিনি ডিসি ছিলেন, ডিসি তো অনেকটা জায়গা জুড়ে কাজ হয়, তা ডিসি অন্য কোনো একটা স্পটে ছিলেন, এই স্পটটাতে আমি এসেছিলাম। আচ্ছা। তখন ওখানে আমি ভেতরে ঢোকার চেষ্টা করি, ভেতরে ঢুকিও, কিন্তু ভেতরে ঢুকে যে ফোর্সরা ওখানে ছিল বেঙ্গল পুলিশের, তাদেরকে লোকেট করাটা আমার খুব অসুবিধা ছিল। ভেতরে সম্পূর্ণ অন্ধকার ছিল, ঘরগুলো অত্যন্ত ছোটো ছোটো ছিল। সেরকম একটা অবস্থাতে কিন্তু ওখান থেকে আমাকে মবটাকে ডিসপার্সাল করার জন্য ওই সময়তে ফায়ার ওপেন করতে হয়েছিল। আপনি নিজে ফায়ারিং করেছেন? না, ওখানে আমি 2টো ছেলেকে ওখানে ডিটেল করি উইথ প্রপার ব্রিফিং। দেয়ারআফটার ওরা এই ফায়ারটা করে, এবং করার পরে মবটা ডিসপার্স হয়। ব্ল্যাঙ্ক ফায়ার? হ্যাঁ, এবং টার্গেটেড ফায়ার? না, কোনো টার্গেট, ব্ল্যাঙ্ক ফায়ারই ছিল। আচ্ছা। এবং পরে ওরা ওখান থেকে খুব অল্প সময়ের মধ্যেই ওখানে এসপি সাউথ চব্বিশ পরগনা যিনি ছিলেন উনিও চলে আসেন, এবং তারপরে নর্মাল প্রসেশন। যখন আপনি ঢুকলেন ওই ভিতরে এত ভিড়, তখন আপনার মনে ছিল ডিসি বিনোদ মেহতার কথা? ওই জায়গাটার যে টোপোগ্রাফি আর কি, না, আপনি পোর্ট বিনোদ এলাকার মেহতার কথাটা মনে ছিল আপনার? হ্যাঁ, পোর্ট এলাকার যে টোপোগ্রাফি, সেই টোপোগ্রাফিতে যখনই কোনো সময় কোনো কাজ করতে গেছি, তখন কিন্তু ওই নামটা আমাদের কাছে আসে বা মনে আসে আর কি, যে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকার দরকার আছে। পরের দিকেও কিছু ঘটনা ঘটেছে। নিয়ে ঢুকলেন আপনি? না, এখানে পুলিশের যে ব্যাপারটা হয় সেটা সবসময় যে খুব আমরা অনেক ঘটনায়, আরও নিম্ন স্তরে যারা কাজ করেন তারাও অনেক সময় একা একা গিয়ে অনেক মবকে সামলে দেন, 2জন লোক নিয়ে করে নেন, অনেক কাজই হয়ে যায়। কোনো কাজে হয়তো দেখা গেছে যে সেই কাজগুলোর বিচ্যুতি আসে। তা কিন্তু আমরা ওটার উপর ভরসা করেই, কিন্তু আমার যে সীমিত সংখ্যক ফোর্স ছিল, যেহেতু আমার অবজেক্টটা এমন কিছু ছিল না যেটা টু অ্যাকচুয়ালি টু ক্রিয়েট এনি রাইভালরি অফ এনিওয়ান, আমার সাথে সে ব্যাপারটা ছিল না। আমি যাব, আমি দেখবো কেন করতে হয়। কারোর সঙ্গেই থাকে না, কিন্তু পুলিশ যখন মাঝখানে পরে, পুলিশ তো আক্রান্ত হয় না, পুলিশ আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে। তার জন্য আমার একটা সুবিধা যেটা ছিল, আমি ছিলাম ভেতরে, না চাইলে ওরা ভেঙে তবেই ওকে ঢুকতে হবে। আমি ফোর্সের রিকুইজিশন দিয়েছি, বাট দে কুডন্ট রিচ দ্যাট টাইম, এবং তখন আমার কাছে ওই সংখ্যক ফোর্সটাই ছিল। নিজের সাহসটাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, সাহস এবং বুদ্ধিকে? না, এটা ছাড়া কিন্তু সেই সময় তো কোনো অল্টারনেটিভ কিছু ছিল না, তার কারণ যদি ওখানে ওরা ঢুকতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে তো অল্টারনেটিভ এটাও ছিল না যে আপনি মারাও যেতে পারতেন। এই ব্যাপারটা খুব একটা বেশি আমাদের যখন আমরা কাজ করি সেই সময় তো এটা আসে না। এটা হয়তো আগে পরে ভাবনা হয় যে ওখানে যাব, কি হবে, আবার বেরিয়ে এসে যদি কিছু হতো, কিন্তু কাজ করার সময়তে কিন্তু এই ধরনের মানসিকতা অ্যাটলিস্ট আমার। এত সহজ সরল করে বলছেন? না, কোথাও গেলে পরে কিন্তু তখন ডিউটির একটা
প্রাধান্যটা পায় এবং তার কিছু অবজেক্ট থাকে। এক্ষেত্রে হয়তো অবজেক্ট ছিল বোমটাকে ডিসপার্স করা, কোনো ক্ষেত্রে হয়তো অবজেক্ট থাকে যে আমাকে বাসটাকে এখান থেকে বার করে দিতে হবে, কোনো ক্ষেত্রে অবজেক্ট থাকে রাস্তার যে ব্লকেটটা রয়েছে। এরকম আর কোনো দিন কোনো পরিস্থিতি পড়েছেন যেখানে এরকম ধরনের মানে কার্যত মৃত্যুর মুখোমুখি বা এরকম হতে পারতো কিছু একটা ঘটনা? আপনি অবশ্য কিছুই মনে করছেন না, কারণ আপনি তো খুব সাধারণভাবে বলছেন এই ঘটনাগুলো। না, ঘটনাটা মৃত্যু ডেকে আনবে কি না এটা ঠিক আমার কথা, আমার কাজের উপরে যে পুরোটা নির্ভর করে তা নয় আর কি। ঠিক। সুতরাং আমার যে কাজটুকু আছে সেই কাজটা সঠিকভাবে করাটাই আমার মনে হয় আমার কাজ। তারপরে ওখান থেকে কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারতে, অনেকেরই ঘটেছে, আমাদেরই সহকর্মীদের অনেকেরই তাদের মারা গেছে। কোন এই এই জায়গাটায় আপনি প্রথমে যখন বললেন তখন শুরু করেছিলেন যে আপনার খারাপ লাগা আছে। কেন খারাপ লাগা আছে? না, খারাপ লাগা আছে মানে ব্যাপার যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে কোনো একটা ঘটনা যখন ঘটলো এবং সেখানে আমি হয়তো কাজ করলাম আর কি, করার পরে তার বিশ্লেষণটা যখন আমি করি, একটা আত্মবিশ্লেষণ হয় সবসময় যে কাজটা কী করলাম, ঠিক করেছি কিনা, বা এই সব সময়তে তখন কখনো কখনো কোনো কাজের মধ্যে মনে হয় যে কাজটা এভাবে না করে ওভাবে যদি করা হতো তাহলে হয়তো আরও সহজ হতো বা এটা আরও অনেক ইফেক্টিভ হতো আর কি। সেই সময়তে নিজের উপর হয়তো মনে হয় যে এটা এরকম না করে ওরকম করলে ঠিক হতো। তো পার্টিকুলার এই ক্ষেত্রে আমার এমন কিছু মনে হয়। ক্রিমিনালদের ধরে মারধর করেছেন, পিটিয়েছেন? না, ক্রিমিনালদের ধরে মারধর পিটানোর ব্যাপারটা আমার একদম সার্ভিস জীবনের প্রথমেই একটা ঘটনা ঘটেছিল। সেটার মধ্যে একটা ঘটনা থেকে আমি অ্যাকচুয়ালি আমার পুরো সার্ভিস জীবন ওয়াজ গাইডেড রাদার আর কি। আসলে ক্রিমিনাল বদলে গেল পুরো সার্ভিস জীবনটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। একটা ঘটনা পড়বে, আমি তখন কিছু নতুন জিনিস শিখলাম। সেটা হচ্ছে এই যে কি ঘটনা ঘটেছিল বলছিলেন? কাস্টোডিয়াল ডেথ যেটা বলে আর কি। আচ্ছা। তা সেখানে ওরা একজন লোককে ধরে নিয়ে এসেছিল, সেই লোকটিকে রেখেছিল ভেতরে, থানার ভেতরে এর মধ্যে রেখেছিল। রাখার পর পরের দিন সকালে লোকটা অসুস্থ হয়, অসুস্থ হসপিটালে নিয়ে যায়। হসপিটালে কোন জায়গার ঘটনা? এটাও ছিল গঙ্গারামপুরের এই ঘটনা। হসপিটালে যখন নিয়ে যায় তখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে কিন্তু তার অনেক রকমের অসুস্থতার ব্যাপারটা চলে আসে, যেগুলো ডক্টররা বুঝতে পারে। তা তখন কিন্তু আমার একটা ধারণা হয়েছিল সেটা হচ্ছে যে শুধু ক্রিমিনাল বলে না, যে কোনো লোকের ইন্টারনাল কি কন্ডিশন আছে, স্ট্রাকচারাল, অর্গানাইজেশনাল, এটা বাইরের থেকে কিছু বোঝা যায় না। আর সেটা যদি না বোঝা যায় তাহলে অনেক সময় একটা ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তখন সে কতদিন ধরে খায় না, সে লোকটি ইনটক্সিকেটেড কিনা, ড্রাগ অ্যাডিক্ট কিনা, এই জিনিসগুলো সিন্স দিস থিংস আর নট নোন টু মি, শুধু আমি তাকে একটা জোরে কথা বলা, একটা যদি আমি চর মারার চেষ্টা করি বা একটা চর মারি তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে আর কি, সেরকম জিনিসটা কিন্তু যিনি করেন তিনি সবসময় ভেবে করেন না। কিন্তু ওই ধরনের একটা জায়গা থেকে কিন্তু আমার মনে হয়েছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট, যে যার উপরে কেউ কিছু এই ধরনের ব্যাপারগুলো যেগুলো সবসময় শোনা যায় আর কি, প্রথম দেখা দরকার আর কি যে সে লোকটি কে। তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন মানে যতদিন চাকরি করছেন ততদিন কাউকে মারধর করেন? না, সেভাবে করে মারধর করা বলতে যেটা বোঝা, হয়তো কোনো একটা বিশেষ কারণে যদি আমি উত্তেজিত হয়েছি বা কোনো একটা আমি কনফার্ম যে উনি জানেন এই ব্যাপারটা কিন্তু ওনার বলার চেষ্টা করছেন না, তখন হয়তো চেষ্টা করেছি ওনাকে যাতে করে উনি আমার মতে সহমত হন। এরকমভাবে ভদ্রভাবে কথা বলতে মানে উনি আপনি ক্রিমিনালকেও বলছেন বা এই যে যারা আপনাকে আপনার এতে কিছু অসুবিধা হয় না। আপনি যদি কাউকে, এটা হয় কি মানে যে তুই করে বলা বা তুমি করে বলার মধ্য দিয়ে অনেক সময় তো মনে হয় যে আমি ওর উপর একটা অথরিটি এস্টাবলিশ করছি, এরকম একটা আইডিয়া থাকে অনেকে, যে একটা লোককে তুই করেই বলাটাই স্বাভাবিক। কি আবার তুমি করে বলো, আপনি কেন? শুনেছি নাকি এই আইপিএস ট্রেনিং, আইএস ট্রেনিং এবং আপনাদের বিসিএস ট্রেনিং সব জায়গাতে নাকি বোঝানো হয় যে ইউ আর দ্য অথরিটি। না, আমি অথরিটি নয় তারা বলছেন অথরিটি, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই তুই তুমির সম্বোধনের মধ্য দিয়ে অথরিটি এস্টাবলিশ হয় না। অথরিটি আবার আপনি বলার মধ্য দিয়েও অথরিটি এস্টাবলিশ হতে পারে আর কি। চলে আসি কলকাতা পুলিশে। দীর্ঘদিন কাজ করেছেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, এই স্পেশাল ব্রাঞ্চ এসবি বলা হয়, কি কাজ করে? এই স্পেশাল ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল প্রি ইন্ডিপেন্ডেন্স এরা থেকে আর কি, যখন দেখা হয়েছিল যে এই অ্যান্টি ব্রিটিশ যে সমস্ত মুভমেন্টগুলো হয় সেগুলোকে যদি কন্টেইন করতে হয় তাহলে শুধুমাত্র আইপিসি সিআরপিসি ল দিয়ে এই মুভমেন্টকে কন্ট্রোল করা যায় না, এর জন্য ইন্টেলিজেন্স দরকার, আপনার ইনপুট দরকার। এই ইন্টেলিজেন্স ইনপুট যখন দরকার হয়েছিল তখনই এই ধরনের একটা
অর্গানাইজেশন তৈরি হয় আর কি। তখন তার মূল কাজ হয়তো ছিল শুধু ইন্টেলিজেন্স কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা রিগার্ডিং দি পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল মুভমেন্টস অ্যান্ড অল অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, এই সমস্ত। তার পরবর্তীকালে কি হলো? এখন যে কাজগুলো করে আর কি স্পেশাল ব্রাঞ্চ এখন যে কাজগুলো করে তার মধ্যে অনেকগুলো কাজই আছে যে সমস্ত কাজগুলোর সঙ্গে আপনার ইউনিফর্মের রিলেটেড নয় আর কি। যেমন ধর কি চাকরির ভেরিফিকেশন, চাকরির যদি ভেরিফিকেশন করতে হয় তাহলে চাকরি ভেরিফিকেশনের মধ্যে তার তো কিছু ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টসগুলো চেক করার ব্যাপার থাকে। তার অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন একটা আইনগতভাবে কোনো জায়গাতে উদ্ধৃতি থাকলে সেখান থেকে পাওয়া যেতে পারে, আর তো নিজেকে খুঁজে বার করতে হয়। তাহলে এই ভেরিফিকেশনটা স্পেশাল ব্রাঞ্চ থেকে করা হয় সরকারি চাকরির জন্য। আর এসসিও যে ইউনিটটা আছে, এসসিও যে ইউনিটটা আছে সেই ইউনিটটা মূলত হচ্ছে সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের কাজ হচ্ছে পাসপোর্টের এনকোয়ারি করা এবং ফরেনার্স এনকোয়ারি করা। ফরেনার্স এনকোয়ারি সেকশন ওদের একটা আছে। ফরেনার্স এনকোয়ারি সেকশনের মাধ্যমে ওনারা যেটা করেন সেটা হচ্ছে ফরেনার যারা এখানে আসেন তারা কী কাজে এসেছেন, তারা যে কাজের জন্য এসেছেন সেই কাজটাই করছেন কি না, ঠিক সময় মতো দেশে চলে যাচ্ছে কি না, এবং সেক্ষেত্রে যদি কোনো কেস হয় ওখানে একজন কিন্তু আপনার এসসিওতে একজন আলাদা করে একজন অফিসার আছে যিনি পূর্ব ভারতের অংশটাকে ওনারা দেখেন আর কি। তা এখানে আমাদের যে কাজটা আছে সেখানে আমাদের ডিসি আছে, অন্যান্য লোক যারা আছে তারা মূলত কাজ করে পাসপোর্ট এনকোয়ারির যে কাজটা আছে সেটা করে, এবং এই পাসপোর্ট এনকোয়ারি রিলেটেড যদি কোনো কেস হয় সেই কেসের তদন্তগুলো ওরা করে। ফরেনার্স অ্যাক্টে যদি কোনো কেস হয় এবং ফরেনার রিলেটেড যদি কিছু কেস হয়, এখানে যেটা হয় সেটা হচ্ছে এফআরআরও ওখানে একজন আছে, যে কথাটা বলছেন এফআরআরও কিন্তু বিভিন্ন কান্ট্রির জন্য উনি এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এক্সটার্নাল মিনিস্ট্রি আছে তার লোক হিসেবে উনি এখানে কাজ করেন আর কি। একইভাবে কলকাতা পুলিশেরও কিন্তু এসবির যিনি ডিসি থাকেন উনি ফর পাকিস্তানি ন্যাশনালস, ফর পাকিস্তানিজ ওনারা এখানে এফআরআর কাজ করে। অর্থাৎ পাকিস্তান থেকে কেউ যদি আসে তার ভিসা ঠিক আছে কিনা, কোথায় সে থাকছে এবং ঠিক সময়ে সে দেশ ছেড়ে সে যাচ্ছে কিনা, সেই জিনিসগুলোকে তারা পর্যালোচনা করে। এছাড়া যেমন ধরুন ডোমিসাইল সার্টিফিকেটের দরকার, ডোমিসাইল সার্টিফিকেট দরকার হয় হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, নানা রকম সরকারি কাজে ডোমিসাইল সার্টিফিকেট দরকার হয়, তার একটা পুলিশ এনকোয়ারি করা হয়, সেটা এখান থেকে হয়। সিকিউরিটি অর্গানাইজেশন যেগুলো আজকাল অনেকগুলো হয়েছে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন, এই সিকিউরিটি অর্গানাইজেশনের ইন্টিগ্রিটি দেখার জন্য তার জন্য তাদের একটা দরকার থাকে। তো এই যে সমস্ত এনকোয়ারিগুলো সেগুলো সব হচ্ছে এখান থেকে তৈরি হয়। এর বাইরে গিয়ে যেটা রিলেটেড টু ইউনিফর্মস আর কি, যে কাজটা ওনারা করে থাকেন সেই কাজটার মধ্যে ইউনিফর্মের মধ্যে যে অংশটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার ডিউটির মধ্যে পড়ে, সেই ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য একটা প্রস্তুতির দরকার হয়। সেই প্রস্তুতি পলিটিক্যাল পার্টির লোকের হতে পারে, মানে পলিটিক্যাল প্রবলেম মুভমেন্ট হতে পারে, সাধারণ লোকের কোনো জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুকে কেন্দ্র করে কোনো একটা হতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে ইনফরমেশনটা কি আছে সেই ইনফরমেশনটা সঠিকভাবে যাতে ইউনিফর্ম পুলিশের কাছে গিয়ে পৌঁছয় এবং তার উপর ভিত্তি করে ওনারা প্রস্তুতি নিতে পারেন, সেই জন্য একটা কাজ, সেই কাজটা কিন্তু কয়েক বছর আগে কলকাতায় একটা সমাবেশ হয়েছিল, যে সমাবেশ থেকে ব্যাপক হারে পুলিশ আহত হয়, মার খায়। পুলিশের ডিসি লেভেল, জয়েন্ট সিপি লেভেলের অফিসাররাও আহত হন বিভিন্নভাবে। সেই প্রোগ্রামের ধরুন এই ধরনের যখন পুলিশ আক্রান্ত হচ্ছে বা গাড়ি ভাঙচুর হচ্ছে, জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, এগুলো আগে থেকে স্পেশাল ব্রাঞ্চের খবর দেওয়ার কথা তো না। কিছু জিনিস থাকে সেগুলো খুব তাৎক্ষণিক তার আপনার ডেভেলপমেন্ট হয়, সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু সঠিকভাবে অনেক সময়তে অ্যাসেস করতে পারে না। প্রথম কথা হচ্ছে যে স্পেশাল ব্রাঞ্চের লোকরা এটাকে অ্যাসেস করবেন, ইট নিডস ইন্টেলিজেন্স। To collect the intelligence, it needs intelligence also. Now, who are the persons working there? General police personnel, they are working there, constables, sub-inspectors, ASI. It is not that they are all rocket science knowing persons. So then তাদের আলাদা করে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না স্পেশাল ব্রাঞ্চের জন্য? স্পেশাল ব্রাঞ্চের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণটা দেওয়া হলে পরেও আপনার যতটুকু পোটেনশিয়ালিটি আছে সেই পোটেনশিয়ালিটির উপরেই আপনি কাজ করবেন। মাইনাস পয়েন্ট আপনাকে না, মাইনাস নয়, ব্যাপার হচ্ছে যে ধরুন সাধারণ কোনো পুলিশ কর্মী, কনস্টেবল বা সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর, তিনি কলকাতা পুলিশের ইউনিফর্মে কোনো জায়গায় কাজ করছেন, তারপর মনে করা হলো, এতদিন ধরে তো মনেই করা হতো স্পেশাল ব্রাঞ্চ মানে হচ্ছে গ্যারেজ পোস্টিং,
তো স্পেশাল ব্রাঞ্চে তাকে পোস্টিং দেওয়া হলো, তার সেই ইন্টেলিজেন্স লেভেলটা কি সেই অনুসারে কাজ করবে নাকি তাকে অন্যভাবে কাজ করা উচিত? আপনি কি মনে করেন? এটা নিশ্চয়ই অন্য হয়ে গেছে। প্রথম কথা তা বোঝা উচিত যে স্পেশাল ব্রাঞ্চে যেটা আপনি বলছেন যে এখানে আলাদা করে একটা ট্রেনিং দেওয়া হয় কিনা বা এদের একটা ব্যবস্থা আছে কিনা ট্রেনিংয়ের, এই ট্রেনিংয়ের মাধ্যমে এখানে তাকে কিছু জিনিস নিশ্চয়ই শেখানো হয়। সে তো ওখানে গিয়ে মারপিট করতে যাবে না, উনি ওখানে গিয়ে কাউকে অ্যারেস্ট করার জন্য যাচ্ছেন না। স্পেশাল ব্রাঞ্চে যে লোকটি যাবে আর কি, তিনি কিছু সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সে সমস্ত যাবে, এবং সংবাদটা সংগ্রহ করার জন্য ওনাকে কিন্তু ওনার নিজস্ব যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিকে ওনাকে খেয়াল রাখতে হবে। তারপরে যদি ওনারা সংগ্রহ করে আসতে পারেন, তাহলে সেটার অ্যানালিসিস এখানে অফিসে বসে কেউ করবেন বা সামনে দাঁড়িয়ে কেউ করবেন আর কি। তা এই যে অ্যানালিসিসটা যখন করবে, সেই অ্যানালিসিস করার সময়তে উনি সব কিছু দেখে এসছেন এবং উনি যেটা বলছেন সেটাই শেষ কথা, এরকম ভাবার কোনো কারণ নেই। আবার উনি যদি সব কিছু নাও দেখে থাকেন, তাহলে যে ওনার মানে মাথাটাকে ঘাট থেকে নামিয়ে দেওয়া হবে সেরকম কোনো ব্যাপার নেই। সুতরাং আমাদের একটা প্রস্তুতির মধ্য দিয়ে এটা চলে, ট্রেনিং চলতেই থাকে, এবং সেখানে আমরা চেষ্টা করি তারা যেমন কলকাতায় তো গোয়েন্দা পুলিশ, গোয়েন্দা বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ আছে, সেখানে ওয়াচ সেকশন আছে, সেখানে আরও বেশ কিছু সেকশন আছে। তাহলে এসবির হঠাৎ দরকার পড়ছে কেন এখনো পর্যন্ত? এসবির দরকার পড়ছে এখানে গোয়েন্দা স্পেশাল ব্রাঞ্চটাকে গোয়েন্দা বিভাগই বলা হয়। সিআইডি বা ডিডি যেটা রয়েছে, যেটা রাজ্য পুলিশের, রাজ্য পুলিশের সিআইডি রয়েছে, গোয়েন্দা পুলিশ, ডিডি রয়েছে, আর কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশ হচ্ছে ডিডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তাহলে আবার নতুন করে এসবির কেন? না, ডিটেকটিভ ডিপার্টমেন্টে যে কাজগুলো করে সেগুলো হচ্ছে রিলেটেড টু ক্রাইম, রিলেটেড টু ক্রাইম, আর রিলেটেড টু ইন্টেলিজেন্স। আর এটা ইন্টেলিজেন্স। এখন প্রশ্ন হচ্ছে অনেক জায়গাতে কিন্তু এটা ওভারল্যাপিং আছে। ঠিক, অনেক সময় একটা ওভারল্যাপ হতে পারে, যে জিনিসটা রাজনৈতিকভাবে ছিল সেই জিনিসটা সম্পূর্ণভাবেই এসবি সেটা ডিল করছিল। একটা সময় তো ওভারল্যাপিং করে তার মধ্যে কিছু ক্রিমিনাল কম্পোনেন্ট চলে আসতে পারে, সে সময় তো নিশ্চয়ই সেটা ডিডি। এসবির লোকেরা কি পলিটিক্যাল পার্সনদের উপর নজরদারি করে? পলিটিক্যাল পার্সনের উপর নজরদারি মানে হচ্ছে পলিটিক্যাল পার্সনের উপর নজরদারির কোনো দরকার নেই। মানে আমরা কখনো কাউকে নজরদারি করতে বলছেন না? না, আমরা কখনো কাউকে বললে কোন লোকটাকে নজর রাখতে। আমরা সাধারণত যেটা বলি সেটা হচ্ছে যে কোনো একটা মুভমেন্টে যদি ডাক এসে থাকে, বা আপনি যদি কোনো মুভমেন্টের কথা শুনে থাকেন যে এখান থেকে কোনো একটা মুভমেন্ট হবে, একটা পলিটিক্যাল মুভমেন্ট হবে, যে মুভমেন্টের ইনফরমেশনটা আগে অবশ্যই পুলিশকে, যারা ইউনিফর্ম লোক আছে তাদের দেওয়া উচিত, তাদের প্রস্তুতির জন্য দেওয়া উচিত। তাহলে সেই অংশটুকুকে নেবার জন্য ওনাকে আমরা ডিটেল করি, তার মানে ওনার পেছনে ঘুরতে হবে, ওনাকে ঘুরতে হবে। এমন কোনো ইনফরমেশন পেয়েছেন যেটা ভবিষ্যতে মারাত্মক আকার নিয়েছে, এমন কোনো ইন্টেলিজেন্স আপনি থাকাকালীন? না, যদি আমি থাকাকালীন যদি কোনো ঘটনা আমার নলেজে এসে থাকে, তাহলে তো সার্টেনলি আই হ্যাভ টেকেন দি প্রপার রেমিডিয়াল স্টেপস, মানে যাদেরকে বলা দরকার ওনারা নিশ্চয়ই নিয়েছেন। আমরা এরকম অনেক সময় দেখতে পাই, যেমন ধরুন কোনো ঘটনার কথা, একটা মুভমেন্ট হয়তো হচ্ছে, কোনো পলিটিক্যাল মুভমেন্ট একটা হচ্ছে, সেই পলিটিক্যাল মুভমেন্টের ওখানে আমাদের লোকজন যারা রয়েছেন তাদের নলেজে বা তাদের ভিউতে এরকম কিছু আসলো যেটা হয়তো পরবর্তী সময়তে একটা ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট করতে পারে। মেবি দে আর ক্যারিং সাম আনওয়ান্টেড আইটেমস। এই যে শহুরে নকশাল বলা হয়, তাদের উপরে আপনার নজরদারি, তখন তো সেটা তো এসবিকে দেখে নাকি? যারা শহুরে নকশাল দাগা যেটাকে বলা হচ্ছে, শহুরে নকশাল মানে এটা রিসেন্ট, ইটস এ টার্ম অফ কোর্স, আরবান নকশালাইটস, অল দিস থিংস আর বিং। পছন্দ করলেন না কথাটা? না, ঠিকই আছে, শহুরে এমনি না, এই টার্মটা এখন এসছে, শহুরে নকশাল, আরবান নকশাল। পছন্দ করলেন না তো কথাটা? না, আমি পছন্দ করলে এটা শহুরে বলে কোনো কথা নেই, ব্যাপারটা শহুরে নয়। নকশাল বা ধরুন সিপিআই মাওয়িস্ট তা যখন করেছিল, পিডাব্লিউজি ছিল, এমসিসি ছিল, নকশালবাড়ি, এদের উপর নজরদারি এসবি করে তো? কাদের ওপরে? এই শহরে যারা থাকে এদের সিম্প্যাথাইজার। যদি এই ধরনের যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলো যদি সেটা ব্যান্ড হয়, যদি সেটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সেই অর্গানাইজেশন ব্যান হয়, তাহলে একটা দায়িত্ব নিশ্চয়ই পড়ে যে কারা সেই নির্দেশটাকে অমান্য করছে, সেই কারণে লক্ষ্য রাখতে হয়। তার মানে ঘুরপথ আপনি বললেন খানিকটা নজরদারি রাখতেই হয় না, যদি সেটা ব্যান্ড অর্গানাইজেশন হয়। আজকে যেগুলো পলিটিক্যাল পার্টি করছে কাজ করছে, আপনি বলছেন রাজনীতির লোকের, ভবিষ্যতে ব্যান্ড হতে পারে এরকম অর্গানাইজেশন যদি কাজ করে? না, ভবিষ্যতে ব্যান্ড হতে হবে সেদিকে তাকিয়ে আমরা কিছু করি না। না, মানে আপনি তো, আপনার ইন্টেলিজেন্স তো সেটাই, যে আপনি বুঝতে পারছেন এই সংগঠনটা ভবিষ্যতে মারাত্মক রাষ্ট্রবিরোধী হতে পারে। হ্যাঁ, এরকম যদি কখনো কারোর সম্পর্কে মনে হয়, তাহলে কিন্তু সেটা মানে কেবলমাত্র কিছু, আমি যেটা বলতে চাইছি, কেবলমাত্র সেটা একটা ধারণার বশবর্তী হয়ে হবে না,
কারণ ইটস সাম সোর্স অফ এনক্রোচমেন্ট অফ ইউর প্রাইভেসি, এই যে তাই না? মানে আপনাকে হ্যাঁ নিশ্চয়ই তা সেটা করার জন্য আমার একটা ধারণা যে আপনি ভবিষ্যতে এরকম একটা কিছু করতে চলেছেন এখানে, সেই জন্য আপনি, ইটস নট প্রপার। ইট মাস্ট হ্যাভ টু বি সাবস্টেন্সিয়েটেড উইথ সাম ডকুমেন্টারি এভিডেন্স সো দ্যাট ইউ ক্যান টেল যে দিস ইজ দ্য রিজন, দ্যাটস ওয়াই আই এম অ্যাকচুয়ালি। একটা কথা বলা হয় যে যাকে ধরুন কোনো পুলিশ মার খাচ্ছে, ইউনিফর্ম পুলিশ, সেখানে এসবির কোনো কর্মী উপস্থিত আছেন, এসবির কর্মীর দায়িত্ব কি পুলিশকে মার খাওয়া থেকে বাঁচানো, নাকি সেখানে নোট নেওয়া যে কারা মারছে, কতজন মিলে মারছে, কিভাবে মারছে? এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে যখন সাধারণত ইউনিফর্ম পুলিশ ফোর্সকে যখন কোনো জায়গায় আক্রান্ত হয় আর কি, তখন সাধারণভাবে একজন 1:1 হয় না, মানে আমার একজন পুলিশ আর একজন ওখানকার লোক তা হয় না, অনেকে মিলিয়ে এই কাজটা করে, অনেকগুলো লোকই এর সঙ্গে জড়িত থাকে, হয়তো ওনাকে মারছে না একজন বা দুজন, কিন্তু অনেকগুলো লোকের একটা সমষ্টিগতভাবে সেখানে কাজ করে। তা আমার যদি এসবির একটি লোক থাকে, সেই লোকটির প্রাথমিকভাবে কিন্তু এই কনস্টেবলটিকে বাঁচানোর একটা চেষ্টা তারা করেন, একদম করেন না তা না, অন্তত ওই লোকগুলোকে কিছু বলার চেষ্টা করেন, একে সরিয়ে নেবার চেষ্টা করেন, কিন্তু তারপরেও তার একটা কাজ থেকে যায়। সেটা হচ্ছে যে ওখানে তো ব্যাপারটা শেষ হলো না, ওখানে তো এ তো আক্রান্ত হলো, উনি আহত হলেন আর কি। এবার যারা এটার জন্য অপরাধী আছে, সেই অপরাধীদের শনাক্তকরণ যেটা হবে, সেই শনাক্তকরণে কিন্তু যদি আমার কোনো লোককে ওখানে ডিটেল করা থাকে, তাহলে হি হ্যাজ গট সাম রেসপন্সিবিলিটি টু গিভ সাম লাইট দ্যাট ওয়ার দোজ পারসনস হু হ্যাভ কমিটেড। কোনটা প্রায়োরিটি, বাঁচানো নাকি তথ্য? অবশ্যই বাঁচানো, অবশ্যই বাঁচানো, লিমিটেশন আছে, কারণ একটি লোক যখন এমনি তো মার খায় নিরস্ত থাকে তো আপনার ফোর্স, অনেক র্যাঙ্ক আছে, তারা নিরস্ত্রই থাকে। আর সাধারণভাবে আমাদের যে সমস্ত ঘটনাগুলোর সঙ্গে আমরা পরিচিত, সেখানে কিন্তু আপনি এমনি নিজেও দেখতে পাবেন যে কোনো ব্যক্তি হিসেবে সাধারণত সেই লোকটি মার খান না, এরকম নয় যে এই লোকটি মেরে ফেলতে হবে, এই লোকটা অনেক কিছু করেছে, সেটা সাধারণত কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়। রেড করতে গেছে, ওরা একটা পার্টিকুলার লোককে টার্গেট করেছে, হি ইজ ডুইং মিসচিফ, হি ক্যানট বি অ্যালাউড টু স্টে ইন দিস আর্থ, দ্যাট ডিসিশন দে আর টেকিং, দ্যাট ইজ সামথিং এলস। কিন্তু পলিটিক্যাল যখন মুভমেন্ট হয়, তখন কিন্তু এই লোকটা ভিকটিম হয়েছে এটুকুই বলা যেতে পারে। শুধু এই লোকটাকে ওরা ওখানে দাঁড়িয়ে থেকে সবাই মিলে মেরে মাথা ফাটিয়ে, ইট ইউজুয়ালি ডাজন্ট হ্যাপেন। কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, হয়নি তা না। সেক্ষেত্রে যদি আমাদের কোনো লোকজন থাকে, সে তার যতটুকু তার পক্ষে সম্ভব সেটুকু চেষ্টা স্বাভাবিকভাবেই করে থাকে, এটা এসবি বলে নয়। আপনিও যদি কোথাও দাঁড়িয়ে থাকেন, কাউকে যদি ওরকম মারে, তাহলে সাধারণত একটা রিয়াকশান হয় মানুষ হিসেবে, সেই রিয়াকশানটা অবশ্যই তার নিজের সহকর্মীর উপর তো আছে। এমন কোনো ঘটনা আছে আপনার চাকরি জীবনে যা ভুলতে পারেন না, যে অত্যন্ত আনন্দের বা অত্যন্ত দুঃখের বা কষ্টের? না, সেভাবে করে আলাদা করে কোনো ঘটনার কথা আমি বলার মনে পড়ছে না। তখন যখন যেটা করেছি তখন সেটা ঠিক ভেবেই করেছি। পরে যদি মনে হয়ে থাকে এটা অন্যভাবে করা যেতে পারতো, তার জন্য হয়তো একটা ভাবনা থাকে, কিন্তু তা বলে দুঃখিত হওয়া বা কোনো কাজের জন্য আনন্দিত হওয়া, এরকম খুব কমই হয়েছে। এই যে এক্সপ্রেশনলেস একটা চেহারা আপনার, এটা কি মানে এই গোয়েন্দাগিরি করা, স্পেশাল ব্রাঞ্চের কাজ করা, এর জন্য খুব প্রয়োজন? একদম নয়। এক্সপ্রেশন লেস মানে হচ্ছে ইস এ শর্ট কামিংস। একটা মানুষ হিসেবে তার এক্সপ্রেশন থাকাটাই স্বাভাবিক। আমার নেই মানে দ্যাট ইজ মাই শর্ট কামিং, দ্যাট মাই শর্টফল। এইভাবেই আপনি কাজটা চালিয়ে গিয়েছেন? এইভাবে করি, কারণ এক্সপ্রেশন তো মানুষ হলেই থাকবে, মানুষের মধ্যে এক্সপ্রেশন থাকবে না। তা সেই এক্সপ্রেশন যদি আমার মধ্যে 2021-এর আগে কি ভেবেছিলেন সরকার বদল, এখানে সরকার বদল হতে পারে? কি তথ্য? 11 2021 লাস্ট 2021 হ্যাঁ ইলেকশনে। হ্যাঁ, তার আগে, কারণ সেই সময় তো প্রচুর শাসক দলের লোকই তো ছেড়ে অন্য দলে যাচ্ছিল, বিভিন্ন টার্ময়েল হচ্ছিল। না না, আপনার কাছে কি ইনপুট ছিল? না ইনপুট সে অর্থে যেটুকু ছিল সেটা সাধারণভাবে কিন্তু একটা পর্যালোচনা থেকেই বোঝা যায় যে যখন চেঞ্জ হয় তখন ইট হ্যাজ গট সাম সিমটম। এবং একটি লোক এখান থেকে ওখানে চলে গেল, একটি লোক খুব চিৎকার করলো, কিছু একটা অভিযান করলো, এতে করে কিন্তু বদল টদল এই সমস্ত ব্যাপারগুলোতে আমার মনে হয় না হয় বলে আর কি। তার জন্য কিন্তু বেসিক কিছু প্রিপারেশন দরকার। মানুষ নিয়ে তো, রাজনীতি মানুষকে নিয়ে, লোককে নিয়ে। তা সেই লোককে যদি ইনফ্লুয়েন্স না করা যায় এবং সে যদি সত্যি ইনফ্লুয়েন্সড হয়, তাহলে কিন্তু তার কিছু বহিঃপ্রকাশ থাকে। গভর্নমেন্টকে রিপোর্ট দিতে হয়, ইন্টেলিজেন্স রিপোর্ট এরকম বদলাবে কি না,
বা কোন জায়গায় কি হচ্ছে? না না, এরকম কিছু কোন জায়গায় কি হচ্ছে আমার এখানে যদি কিছু আমার জুরিসডিকশনের মধ্যে, তাহলে নিশ্চয়ই আমরা সেগুলো বলি আর কি। কিন্তু এমনি বদলাবে কি বদলাবে না এরকম কোনো দিতে হয় না, অন্তত আমার তো দিতে হয়নি। আমি তো খুব বড় কিছু করতাম না, আমি একটা অর্গানাইজেশনে লিখতাম আর কি। এরপরে তারও ওপরে আরও অনেক লোকজন রয়েছেন। না, রিপোর্টটা তো আপনার কাছেই থেকেই তৈরি হওয়ার যাওয়ার কথা যদি হয়। না, তাহলেও আমরা এরকম এই ধরনের কোনো কিছু কেউ 2011 ভেবেছিলেন বদলে যাবে? আইএসআইপিএসরা নাকি হাওয়া মোড়ক, তারা নাকি সবার আগে বুঝতে পারে। না, সবার আগে বুঝতে পারার একটা একটা জায়গাতে তারা আছে। তার কারণ হচ্ছে তার সঙ্গে যেহেতু লোকের সাধারণ লোকের বা যাদেরকে আমরা জনসাধারণ বলি আর কি, তাদের সঙ্গে যেমন সম্পর্কটা অনেক বেশি নিবিড় আর কি। সেখান থেকে তারা বুঝতে, তারা অত্যন্ত বুদ্ধিমান লোক হন আইএস অফিসাররা, আইপিএস অফিসাররাও তাই হন সাধারণত। তা ওনারা সেখান থেকে তাদের একটা বোঝার একটা স্কোপ আছে, এইটুকুই বলা যায়। আর যদি ব্যক্তিগতভাবে আমার কথা বলা যায়, 2011-তে হোয়াট আই ফেল্ট, 2011-তে আমি কিন্তু সে সময় আমি ট্রাফিকে ছিলাম আর কি। তা ট্রাফিক ইজ একটা এরিনা আর কি, যেটার সঙ্গে কিন্তু এভাবে করে কোনো রাজনীতির বা ইউনিফর্মের লোকের সঙ্গে কিন্তু তার কোনো সেভাবে ইনফ্লুয়েন্স হয় না। সেইভাবে সে মোটামুটি বেশিরভাগটি পাবলিক রিলেটেড থাকে আর কি। তার মানে তো পাবলিকের কাছ থেকে বুঝতে পারছিলেন। না, পাবলিকের কাছে রিলেটেড আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, যেমন ধরুন আমার কোথাও বাস আটকে দিচ্ছে কিনা, বাস ধর্মঘট হচ্ছে কিনা, বা বাসের ভাঙচুর হচ্ছে কিনা, এই যে সমস্ত ব্যাপারগুলো কোথায় কোথায় হচ্ছে, কী ব্যাপার হচ্ছে না হচ্ছে, এগুলো থেকে ওই ধরনের একটা ইন্টারপ্রিটেশন ড্র করা, যে এখান থেকে মনে হচ্ছে যেন বোধহয় পলিটিক্যালি কিছু একটা ব্যাপার হতে চলেছে, সেরকম কিছু আমার অন্তত সেই নলেজ আমার হয় না আর কি। মানে দ্যাট ইন্টেলিজেন্ট দ্যাট ওয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আপনি এভাবেই সমস্ত কিছু গোপন করে যান, গোপনভাবে কাজ করে যান। এই যে এখন যেমন গোপন করছেন বিভিন্ন বিষয়ে, আপনি ইন্টেলিজেন্ট নয় এগুলো বলছেন। না, শুনুন, ইন্টেলিজেন্সের তো কোনো মাত্রা সেরকম নেই। যদি মাপা হয় তাহলে হতে পারে, তাই, এবং সেটা তো আপনি আমার থেকে বেশি ইন্টেলিজেন্ট হতেই পারেন আর কি, আপনার তুলনায় আমি কম ইন্টেলিজেন্ট হতেই পারি। কোন পুলিশটা বেশি ভালো, পশ্চিমবঙ্গ পুলিশ না কলকাতা পুলিশ? বলবেন না? না না, না বলার কিছু নেই। দুজনের কাজের জায়গাটা না একটু আলাদা আছে, এটা একটু ভাবার দরকার আছে। আমি যখন বেঙ্গল পুলিশে কাজ করেছি তখন বেঙ্গল পুলিশের কিন্তু, বা এখনও, তার অনেকটা পরিসর অনেক বেশি। এখন তো অনেক পুলিশ ডিস্ট্রিক্ট হয়েছে, ছোটো ছোটো ইউনিট হয়েছে, তা তখন তার পরিসরটা অনেক বড় থাকাতে তার ক্ষেত্রে অনেক জায়গাতেই তার কাজটা কিন্তু যারা নাকি ওখানে স্থানীয় লোক আছে তাদের সাহায্যে করতে হতো। মানে কীরকম, ধরুন কোনো একটা জায়গাতে যদি রোড ব্লকেট হয়েছে, ওখানে বড়োবাবু সেখানে তার ছোটোবাবুকে দিয়ে দুজন এনভিএফের হোমগার্ড দিয়ে পাঠিয়ে দিয়েছে, এবং সেই রোড ব্লকেট উঠে গেল। সেই যে রোড ব্লকেটটা উঠে গেল, সেই রোড ব্লকেটটা কিন্তু সে গিয়ে কিছু করেনি, মানে সে গিয়ে ওটাকে মেরে ধরে অ্যারেস্ট করে রোড ব্লক এগুলো তোলেনি। সাধারণ লোক, ইউজুয়ালি লোকাল লোকরা, দে পার্টিসিপেট এ লট। সেই পার্টিসিপেশনটা কলকাতাতে থাকে না, স্বাভাবিকভাবে থাকবে না, কলকাতা তো ঠিক ওরকম নয়। আবার কলকাতার যেটা সুবিধে আছে সেটা হচ্ছে, ধরুন যে সমস্ত পুলিশ অফিসার সেখানে কাজ করে, তারা দীর্ঘদিন ধরে এখানে কাজ করার সুবাদে তাদের কাছে এখানকার পালসটা বোঝা অনেক সহজ হয়। লোকজনটা বেশিরভাগ ল অ্যান্ড অর্ডার ডিউটি, যেটা এখন আমি বোধ করি, তখন অতটা মনে করতাম না, সেগুলো হচ্ছে অনেকটাই থ্রু কন্ট্যাক্ট। আপনার সঙ্গে আমার আই কন্ট্যাক্ট যদি থাকে, অ্যান্ড ইফ ইউ আর নোন টু মি, তাহলে ইউ ক্যান গো টু এ সার্টেন লিমিট অনলি, নট বিয়ন্ড দ্যাট। এই যে কন্ট্যাক্টটা আমি দেখেছি, আমার এখানে অনেক অফিসার্স আছেন, তারা ইন্সপেক্টার্স আছেন, এসি আছেন, ইভেন সাম ডিসিজ অলসো, দে ইউজ টু অ্যাড্রেস দি যাকে আমি অপোনেন্ট বলে বলছি, যে এখান থেকে যাবেই, আমি তাকে যেতে দেবো না, তাকে তুই করে বলে, তাকে বলে যে না এটা করা যাবে না, তুই যা এখান থেকে, না না, ইটস নট অ্যালাউড। তা এই যে রিলেশনটা, এই রিলেশনটা কিন্তু পে করে কলকাতা পুলিশে বেশি। আরেকটা যেটা হয় যে কলকাতা তো একটা মেট্রোপলিটন সিটি, এখানে ধরুন জুডিশিয়ারি দে আর ভেরি অ্যাক্টিভ, এখানে মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ, এখানে অনেক এলিটসের অনেক জায়গা রয়েছে, ইন্টেলিজেন্সিয়া অনেক রয়েছে। সুতরাং এখানকার পুলিশিং ইজ লিটল ডিফারেন্ট, কারণ যে কোনো মেট্রোপলিটন পুলিশিং ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আলাদা হতেই হবে। কলকাতা পুলিশ মিডিয়ার উপর কতটা নির্ভর করে, আদৌ কি করে? নিশ্চয়ই করতে হয়। তার কারণ হচ্ছে যে মিডিয়া তো অনেক একটা জনমত তৈরি করে, আর জনমত যদি তৈরি করে তাহলে সেই মতটা যদি আমার বিরুদ্ধে যায় তাহলে তো আমার জানা দরকারই। তা শুধু মিডিয়াকে আমাকে তো শুনতে হবে। রাজনৈতিক চাপ কতটা থাকে পুলিশের উপরে?
আমি কিছু ফিল করি না, আমি তো সেখানে কাজ করিনি কখনো। পুলিশের কেউই স্বীকার করতে চায় না যে রাজনৈতিক চাপ থাকে। না, আমি তো ধরুন ইন্টেলিজেন্সে যখন কাজ করছি, আমাকে কী বলবো, আমাকে ম্যাক্সিমাম হলে একটা লোক বলতে পারে আমার একটা ওখানে পুলিশ ভেরিফিকেশন গেছে, একটু দেখে দাও। তা পুলিশ ভেরিফিকেশন যেটা করতে যাবে সে তার নিজের বাইরে কখনো যাবে না, কারণ ই উইল বি ভিকটিম দ্যাট ওয়ে, তার সেটার কোনো প্রশ্ন নেই। আর ওনারা যেটা বলতে পারেন সেটা ওনাদের সিকিউরিটি গার্ডের নিয়ে একটু দেখে দেবেন, কিন্তু আমাকে যাকে সিকিউরিটি দেবেন আমি কিন্তু ওই দিকে থাকি, লাইক দিস ইজ দ্য অ্যাপ্রোচ। এছাড়া আমার উপরে তো ওনাদের আর কোনো সে নেই, থাকে না আর কি। এই যে বিভিন্ন নেতা নেত্রীদের নিরাপত্তা দেওয়া হয়, এটা কিভাবে ঠিক হয়? নেতা নেত্রীদের কারা কারা নিরাপত্তা পাবে না পাবে তার একটা ব্লু বুক রয়েছে আর কি, কীরকম? যে কোন ক্যাটেগরির মধ্যে কে পড়ে। আমি যেহেতু অনেক দিন ধরে এই চাকরিটার মধ্যে নেই আর কি, সেটা সঠিক করে বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারি। আচ্ছা, আপনি থাকলেও সঠিক করে বলতেন না কোনোদিন, যেটুকু বলার সেটুকু বলুন। এই যে ডোয়া এগুলো কীভাবে ঠিক হয়? না, ওখানে যে ক্যাটেগরাইজেশনগুলো হয় সেগুলোর মধ্যে দুটো জায়গা থেকে করা হয়। একটা জায়গায় যেটা করা হয় সেটা হচ্ছে যে বাই ভার্চু অফ ইউর পোস্ট, বাই ভার্চু অফ ইউর র্যাঙ্ক, সেটা এক ধরনের দিতে হয়, মানে তাকে এক ধরনের নিরাপত্তা দিতে হয়। এটার পেছনে মানে এগুলো সব যুক্তিসঙ্গত ব্যাপার, আপনি যেভাবে ব্যাপারগুলোকে দেখেন না কেন যুক্তিযুক্ত ব্যাপার এই কারণে থাকবেই। না। হ্যাঁ, সরকারি কাজে তো যুক্তি না, থাকবে। যুক্তি থাকবে না। ব্যাপার হচ্ছে যে আজকে যিনি যে পোস্টে রয়েছেন সেই পোস্টটা যদি অনেকটাই সাধারণ লোকের ঊর্ধ্বে কোনো, মানে সাধারণরা যে চাকরি করে তার উপরে যদি কোনো পোস্ট হয়, তাহলে তার নিরাপত্তা দেখাটা আমার একটা কর্তব্য থাকে। হয়তো তার কোনো ব্যক্তিগত কোনো নিরাপত্তাহীনতার কারণ নেই, তো শুধু এগুলো একটা দিক যেখান থেকে আপনার অফিসিয়ালসরা পেয়ে থাকেন ঠিক নিরাপত্তা। আর পলিটিশিয়ানসরা? আচ্ছা, পলিটিশিয়ানসদের মধ্যে তখন ক্যাটেগরাইজেশন হয়। কেউ যদি দেখা যায় যে উনি ধরুন এমপি হয়েছেন, কেউ হয়তো এমএলএ হয়েছেন, কেউ হয়তো মিনিস্টার হয়েছেন, এই যে যারা রয়েছেন স্টেটের রয়েছেন বা সেন্ট্রালের রয়েছেন, যেখানেই থাক না কেন, তখন তাদের একটা ক্যাটেগরাইজেশন করা আছে কে কোন ক্যাটেগরিতে পড়বে আর কি। এটা তখন সেই ক্যাটেগরিতে কি পাবে দ্যাট ইজ অলসো ওয়েল রিটেন আর কি, সেটাই তাকে দেওয়া হয়ে থাকে। এর বাইরে কোনো কিছু করা হয় না। না, এর বাইরে যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে যে এর বাইরে নিরাপত্তার ব্যাপারটা এরকমই আছে যে আমার যদি কাউকে মনে হয় যে এই লোকটাকে নিরাপত্তা দেওয়াটা জরুরি, এই লোকটাকে নিরাপত্তা দেওয়া জরুরি শুধুমাত্র এই লোকটির জন্য নয়, এখানকার পরিস্থিতি পরিবেশ যা আছে তাতে করে এই লোকটার কিন্তু যে কোনো সময় একটা হানি ঘটতে পারে, এবং ঘটলে পরে সেটা কিন্তু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করবে। তাই এই জিনিসটা যদি আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি হয়তো তাকে বলতে পারি যে একে এই ধরনের দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়, অনেকে এটা নিয়ে প্রশ্ন করেন। যেমন এক হচ্ছে মোবাইলে প্রাইভেট নাম্বার পাওয়া, আর হচ্ছে আর্মস লাইসেন্স। এই দুটোর ক্ষেত্রে কী নিয়ম? এই যে মোবাইলে প্রাইভেট নাম্বার, মানে আপনি আমাকে ফোন করছেন, আমাকে নাম্বার উঠছে না, এটা একটা সময় এটা একটা আছে, এটা বলতে গভর্নমেন্টের পারমিশন লাগে, আমি যতটুকু জানি আননোন নাম্বার বলে ওঠে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটার জন্য যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কোনো কোনো লোকের, মানে কোনো কোনো অফিসিয়ালস বা কারোর পজিশন থেকে দেখে সরকার নির্ধারণ করে আর কি, সেভাবে হয়। এটা আমাদের কোনো, মানে ইটস বিয়ন্ড মাই জুরিসডিকশন। ওই জন্য আপনি কিছু জানলেও জানেন না আর কি, এটা জানি, এটা সহজ। হ্যাঁ, তো তা নয়, আমি শুধু এটুকুই জানি যে এটা ইয়েস ইট ইজ দেয়ার বাট নো ওয়ে ইট ইজ রিলেটেড টু এসবি। আমাদের কাছে কখনো কারোর কাছে বড় ব্যবসায়ীকে দেখেছি, অভিনেতাকে দেখেছি, তাদের কাছেও প্রাইভেট নাম্বার। এটা কি করে পাওয়া যায়? এটা ঠিক, এটা আমাদের কোনো অ্যাপ্রুভাল লাগে বলে আমার মনে পড়ছে না। একটা তো বললাম আমি অনেকদিন ধরে নেই চাকরিতে, ভুলে যাওয়ার বয়সও হয়ে গেছে অনেক। ঠিক ঠিক ঠিক। আর আর্মস লাইসেন্স এটা কি বলুন তো? আর্মস লাইসেন্সের ব্যাপারটা আমি খানিকটা জানি। আর্মস ব্যাপারটা খানিকটা জানি, মানে আরএফ থেকে তো হতো, তো এখনো সম্ভবত আরএফ থেকেই হয়। আর ওখানে হচ্ছে কি যে আপনাকে ওই আর্মস লাইসেন্সের জন্য যে ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হয়। সেই ফর্মের মধ্যে আপনাকে লিখতে হয় যে আপনি আর্মসটা কেন চাইছেন। এই আর্মসটা কেন চাইছেন যদি লেখার ব্যাপার থাকে, অনেক কারণে আর্মস চায়। আজকাল যেমন অনেক আর্মস চাই হচ্ছে আমি প্রাইভেট সিকিউরিটি গার্ডে চাকরি করবো, তাতে যদি আমার একটা আর্মস থাকে তাহলে আমার স্ট্যান্ডার্ডটা একটু ওপরেও একটু বেশি মায়না পাবো। দিস ইজ অলসো ওয়ান রিজন। তা এইভাবে করে আর কিছু কিছু লোকজন থাকে তাদের হয়তো সাধারণত বেঙ্গল পুলিশ দেখে যাবে ইন্টিরিয়ারে কোথাও থাকে এবং তার বাড়িতে বেশ কয়েকবার আগে ডাকাতি হয়েছে ইত্যাদি হয়েছে, তখন সে সেটা চেয়েছে। বা তার এলাকার পাশাপাশি কারোর কোনো বন্দুক সেভাবে নেই, একটা বন্দুক থাকলে সেখানে এইরকম যে সমস্ত কারণ। স্মল আর্মস আর ফায়ার, মানে আপনি বলতে চাইছি রাইফেল, এই দুটো দেওয়ার কি কোনো ক্যাটাগরি আছে?
হ্যাঁ, ক্যাটেগরি হচ্ছে আপনি আপনি যে কারণে সেটা চাইছেন তার উপর ডিপেন্ড করে সেই আর্মস। তার উপর ডিপেন্ড করে আপনি দেবেন যে আমি এই কারণে এটা চাইছি। পয়সা থাকলে লোকে শখে আর্মস রাখতে পারে তো। এটা আগে ছিল, কিন্তু আমি এখানে কিন্তু এখানে ওদের যে রিজনগুলো আছে যে সেখানে কোনো যে আমি ওটাকে শখের জন্য একটা আর্মস রাখবো এরকম কোনো কিন্তু ভুলে গেছেন নাকি ক্যাটেগরাইজেশন আপনি? ভুলে গেছেন? ভুলে যাওয়া তো স্বাভাবিক। আরএফ তো ছিলাম আরও আগে, আরও তো ছিলাম 50 বছর। সহজভাবে কি সুন্দরভাবে বলেন না। কলকাতা শহরে এরকম ফায়ার আর্মস কত লাইসেন্স ফায়ার আর্মস আছে আপনার আইডিয়া ছিল আপনার সময়? না না, এগুলো মনে নেই। আচ্ছা, আরএফ এর ব্যাপার তো এগুলো মনে না নেই। ঠিকই। ওরা ইউজুয়ালি করে, ওটা সাধারণত করে যে ওই যখন আপনার ইলেকশন হয় সেই সময় তো আর্মসের একটা করতে, তখন ওরা ওদের এটা কোনো ইয়ে নয়, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু টেল, ইটস নট লাইক দ্যাট, ইট ইজ অলরেডি রেকর্ডেড ওয়ান দ্যাট হাউ মেনি আর্মস হ্যাভ বিন given to the persons, how many licenses have been issued. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি তাই তো। এই জিনিসগুলো সম্পর্কে এই যে বলছেন, আলটিমেটলি কলকাতা পুলিশের এই যে এসবি ইন্টেলিজেন্সের কাজ করে, তো এই ইন্টেলিজেন্সটা কি কোনো আদৌ কোনো কাজে আসে নাকি এমনি? আমি তো দেখেছি বিভিন্ন সাংবাদিক সম্মেলনে এসবির লোক গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকেন, তারপরে সাংবাদিকদের কাছ থেকে ইনফরমেশন নেন, তারপর সেটা অফিসে জমা দেন। প্রথম কথা যেটা হচ্ছে যে এদের যে যে অবজেক্ট আছে, উদ্দেশ্য যেটা আছে, সেই উদ্দেশ্যটা কিন্তু এই কাজের জন্য প্রয়োজনীয় বলেই এই উদ্দেশ্যটা আমরা মনে করি সঠিক, এবং সেই জন্যই এই ব্যাপারটা চলছে। আধুনিক কিছু করার প্রয়োজন নেই এখন আর। আচ্ছা, আধুনিক করার প্রয়োজন মানে ব্যাপারটা যেটা আছে সেটা হচ্ছে যে আজকাল যারা এসছেন তারা তো আধুনিকতার কথা ভাবেনি, সারা পৃথিবী জুড়েই আধুনিকতার একটা ব্যাপার চলছে আর কি। তা সেই আধুনিকতার ব্যাপারটা তো কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই ভাবা হচ্ছে এবং কিছু ভাবে তো হয়নি। নিশ্চয়ই। ক্যামেরা কি ব্যবহার করেন? না, আমার তো এগুলো জানা নেই এখন। কিচ্ছু নেই এখন, সেই মানধাতার আমলে নোটবুক নিয়ে গিয়ে নোট নেওয়া। এটা যদি বলেন তাহলে আমি বলবো যে ইন্ডিভিজুয়ালের যে আপনার রোল, সেই রোলটাকে কিন্তু অস্বীকার করা ঠিক নয়। আপনি একটা যেটা বললেন সেই বলাটাকে আমি একটা টেপ বন্দি করলাম বা ক্যামেরাতে বন্দি করলাম, আর আপনার সামনে দাঁড়িয়ে আপনার কথাটা শুনলাম, লট অফ ডিফারেন্সেস। না ঠিক, কিন্তু আমি বললাম এমন কোনো একটা দুরূহ অবস্থা রয়েছে যেখানে আমার ছবিটা বাধ্যতামূলক, ছবি তোলা জরুরি। এমন দুটো লোক মিটিং করছে, এমন দুটো লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পাশাপাশি, তারা মিট করেছে বোঝা যাচ্ছে, সেই ছবিটা আমি তুলবো কীভাবে যদি আমার যে ভালো ক্যামেরা করতে পারলাম না, মানে কীভাবে? এসবির এমন কোনো একজন লোক দাঁড়িয়ে রয়েছে এমন জায়গায় যেখানে দুটো রাজনৈতিক দলের বা দুটো সংগঠনে এমন দুটো লোক মিট করছে যার ছবি তুলে রাখা জরুরি। আমি তো নিজের চোখে দেখছি, কিন্তু ছবি তুলে রাখাও তো জরুরি। ডকুমেন্টেশন লাগে না ইন্টেলিজেন্সে? এসবিতে কিন্তু কখনোই ওরা কেস করে না। না, কেস না করুক, কেস করে না, ওকে কোনো জায়গায় কিছু প্রডিউস করতে হয় না, ঠিক এভিডেন্স হিসেবে কোথাও কিছু প্রডিউস করতে হয় না। তা সুতরাং ওর একটা ছবি যদি না তুলতে পেরে থাকে বা ছবিটা যদি খুব স্পষ্ট না হয়ে থাকে, তাতে করে এটা ওর পক্ষে কোনো অসুবিধার কোনো কারণ নেই। মুখের কথাতে বিশ্বাস করতে হবে না, মুখের কথাতে বিশ্বাস করতে হবে মানে হচ্ছে আনুষঙ্গিক আরও কিছু ব্যাপার রয়েছে, সেগুলোর সঙ্গে জাজ করাটা যিনি ওনার অফিসে থাকবেন উনি দেখবেন সেটাকে। আর এই যে আধুনিকতার যে ব্যাপারটা, এটা চলতেই থাকে, এটা সাহেবরা করেন। মানে এই যে যে আপনার মিউজিয়াম, সরি আপনাদের যে আর্কাইভ রয়েছে এসবির, এমন কোনো ডকুমেন্ট জীবনে হাতে পড়েছে যা দেখে চমকে উঠেছেন? এসবি আইবি মিলিয়ে সব মিলিয়ে আর কি, এমন কোনো ডকুমেন্ট যা দেখেছেন আর্কাইভে? যা এসবির আর্কাইভসের মধ্যে আমরা একটা পোর্শন চলে গেলে পরেই আমরা ওগুলোকে ক্যালকাটা মিউজিয়াম, পুলিশ মিউজিয়ামে পাঠিয়ে দিই, কিছুটা আর্কাইভে পাঠিয়ে, কিছু আমাদের ওখানে রাখা আছে। তা নেতাজির ফাইলগুলো যখন ওপেন হলো আর কি, ওগুলোকে যখন বার করা হলো, তখন সেই সমস্ত জায়গাতে আমরা বেশ কিছু ওয়াচার কনস্টেবলের রিপোর্ট আমরা দেখেছি আর কি। এত সুন্দরভাবে তাদের হস্তাক্ষর, এত সুন্দর, এত ভালো করে লেখে ওরা আর কি, এবং সেগুলোকে ইংরেজি তর্জমা করে যারা ওদের অফিসার থাকে তাদেরকে শোনানো হয় আর কি। তা সেই জিনিসগুলো দেখে কিন্তু তাদের কভারেজগুলো বোঝা যায়। তাতে করে আমরা দেখতাম যে নেতাজির বাড়িতে কোনো ডাক ঢুকছে,
মানে এলগিন রোডের বাড়িতে একটা পোস্ট ঢুকছে, সে পোস্টাল লোকটা ঢুকলো, কটার সময় ঢুকলো, কী ধরনের প্যাকেট নিয়ে ঢুকলো, সে প্যাকেটটা কতটা বড়, তারপরে সে যখন ফিরে আসলো তখন তার হাতে কী ছিল, এইগুলোকে এত বিশদভাবে লেখা হতো সেই সময়তে ওয়াচ রিপোর্টে। ওগুলো আমাকে নিশ্চয়ই অ্যাট্রাক্ট করতো আর কি। নেতাজি যে রিপোর্ট সবকটাই প্রকাশ্যে এসছে, না কিছু জিনিস আপনারা? না, যেগুলো আমাদের পাওয়া গেছে আমরা সেগুলো সবটাই প্রকাশ্যে এসছে। সবগুলো আমাদের কাছে, যতগুলো আমাদের কাছে ছিল, যত ফাইল ছিল আর কি, যেগুলো ওরা মুখার্জি কমিশনের কাছে সাবমিট করেছিল, তার মধ্যে যতগুলো আবার আমাদের কাছে ফিরে এসছে, তার মধ্যে কিছু আইবিরও ফাইল ছিল, সেগুলো সবটাই রয়েছে এখন, এগুলো সবই ওপেন আছে। ইন্টেলিজেন্সের লোকের কাছ থেকে কথা বার করা অত্যন্ত কষ্টের, কিন্তু তারপরেও আইপিএস অফিসার দিলীপ ব্যানার্জি তিনি এমন কোনো কিছু কিছু বললেন যে কথাগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। এরপরে কেস ডায়েরিতে থাকবেন আরও একজন অতিথি, নজর রাখবেন।